আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার এই ভিডিওতে কানাডাতে ভিজিট বিষয় যেতে হলে প্রসেস কি এবং কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে এবং কানাডায় ভিজিট বিষয় যেতে হলে কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, কতদিন সময় লাগবে, এই বিস্তারিত বিষয় আজকে আমি অথেন্টিক ইনফরমেশনগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যে কারণে আজকে আমার ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আপনারা অনেকেই মনে করে থাকেন যে আমি যে স্টুডেন্ট, আমি মনে হয় কানাডাতে ঘুরতে যেতে পারবো না, আমি বিজনেসম্যান, আমি হয়তো বা কানাডা ঘুরতে যেতে পারবো না। তো বন্ধুরা, আজকে আমার কথাগুলো শুনলে অথবা আজকে আমার ভিডিওটা দেখলে আপনাদের সকল ইনফরমেশন ক্লিয়ার হয়ে যাবে যে আসলে মূলত কারা কারা কানাডাতে যেতে পারবে, কতদিন সময় লাগবে ভিসা পেতে, কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত। তো বন্ধুরা, চলে আসলাম। এটা হচ্ছে কানাডার অফিসিয়াল ওয়েবসাইট, যে কানাডার গভর্নমেন্টের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে ভিজিট কানাডা অপশনে চলে যাব। যেহেতু আমরা আজকে ভিজিট ভিসা নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে নেক্সটে আমি স্টুডেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা আরও অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো ভিজিট কানাডাতে আসার পর এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন, ফাইন্ড আউট হোয়াট ডকুমেন্টস ইউ নিড টু ট্রাভেল, ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ডু বিজনেস অর ট্রানজিট দ্য কানাডা অ্যান্ড হাউ টু এক্সটেন্ড ইউর স্টে। তার মানে বোঝা যাচ্ছে এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে, এবার আমাদেরকে জাস্ট খুঁজে খুঁজে বের করতে হবে। তো প্রথমে চলে আসলাম অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা। ভিজিটর ভিসাতে আমরা চলে যাব। ভিজিটর ভিসা এখানে বলা আছে যে এটা একটা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, অর্থাৎ হচ্ছে আপনাকে অল্প সংখ্যক দিনের জন্য থাকার জন্য ওরা পারমিশন দেবে, এটা হচ্ছে ভিজিটর ভিসা। এখন ভিজিটর ভিসায় আসলে কারা কারা আবেদন করতে পারবে, প্রথমত আমরা এটা একটু দেখে নিই যে কে কে, হু ক্যান অ্যাপ্লাই। আমরা এটা একটু দেখে নিব যে কে কে আবেদন করতে পারবে। Who can get a visa? You must meet some basic requirements to get a visitor visa. অর্থাৎ হচ্ছে আমাদেরকে শুধুমাত্র কিছু ডকুমেন্ট যদি বা কিছু রিকোয়ারমেন্ট যদি আমরা ফুলফিল আপ করতে পারি, তাহলে সবাই যেতে পারবে। এখানে কিন্তু কারো নাম বা কারো শ্রেণী বা কোনো বয়স উল্লেখ করে নাই। যেহেতু উল্লেখ করে নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কানাডাতে ভিজিটর ভিসাতে সবাই আবেদন করতে পারবে। এখন কথা হচ্ছে এক্সকিউজ মি, যে আসলে কারা কারা আবেদন করতে পারবে বা কি কি লাগবে। ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস লাইক এ পাসপোর্ট, অর্থাৎ হচ্ছে আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট লাগবেই। তো পাসপোর্ট আমাদের আছে ইনশাল্লাহ। বি ইন গুড হেলথ, অর্থাৎ হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কোনো রকম রোগ থাকলে, মারাত্মক কোনো রোগ থাকলে, অসুস্থ হলে আপনি যেতে পারবেন না। হ্যাভ নো ক্রিমিনাল অর ইমিগ্রেশন রিলেটেড কনভিকশন, অর্থাৎ আপনার কোনো ক্রাইম বা কোনো রেকর্ড থাকলে আপনি, অর্থাৎ আপনার থানায় যদি কোনো মামলা থাকে, মামলা মোকদ্দমা থেকে থাকে, তাহলে আপনি যেতে পারবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে একটি কথা লেখা আছে, কনভেন্স অ্যান্ড ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ হ্যাভ টাইস। এটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদেরকে সকল ডকুমেন্ট থাকলে হবে না, আমাদেরকে ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনার টাইস বলতে কি বুঝেছে, যে আপনি কি কারণে বাংলাদেশে ব্যাক করবেন, এরকম একটি টাইস অ্যাপ্লিকেশন থাকতে হবে। ওকে, সাচ এজ জব, আপনি জবের কারণে বাংলাদেশে ব্যাক করবেন। হোম ফিনান্সিয়াল অ্যাসেটস অর ফ্যামিলি, আপনার ফ্যামিলির কারণে বাংলাদেশে ব্যাক করবেন, অথবা আপনার ফিনান্সিয়াল বা আপনার সম্পত্তির জন্য বাংলাদেশে ব্যাক করবেন। দ্যাট উইল টেক ইউ ব্যাক টু ইউর হোম কান্ট্রি, অর্থাৎ হচ্ছে আপনি মেইন যে সমস্যাটা, এটা হচ্ছে ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। কেন ব্যাক করবেন সেইটা আপনাদেরকে ভালোভাবে ইমিগ্রেশন অফিসারকে বোঝাতে হবে। এটা হচ্ছে সবচেয়ে মেইন, দেখতে পাচ্ছেন ওরা অলরেডি উল্লেখ করে দিয়েছে, এটা কোনো রিকোয়ারমেন্ট, সবচেয়ে ভালো রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। তারপর হচ্ছে কনভিন্স অ্যান্ড ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ উইল লিভ কানাডা অ্যাট দ্য এন্ড অফ ইউর ভিজিট, অর্থাৎ হচ্ছে আপনি, এটাই হচ্ছে এটা, যাই হোক, যে আপনি আপনার নির্দিষ্ট মেয়াদ শেষে বাংলাদেশে ব্যাক করবেন, এটা ইমিগ্রেশন অফিসারকে জানাতে, মানে বোঝাতে হবে ভালোভাবে। তো বোঝাতে হলে কী করতে হবে, হয়তো একটা লেটার লাগবে, ওরা তো আপনার মুখ থেকে শুনবে না, তাই না? আপনার মুখ থেকে হয়তো বা অল্প কিছুক্ষণ শুনবে, 1 মিনিট 2 মিনিট, কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি এসওপি অথবা একটি কি করতে হবে, একটি লেটার, একটা অ্যাপ্লিকেশন ভালোভাবে লিখতে হবে, যে অ্যাপ্লিকেশনটা পড়লে ওরা আপনার সম্পর্কে বুঝতে পারবে যে আসলে আপনি কেন যাচ্ছেন এবং আপনি ভালোভাবে মেয়াদ শেষে বাংলাদেশে ব্যাক করবেন। তারপরে যে লাস্টে যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাভ এনাফ মানি ফর ইউর স্টে। The amount of money you will need depends on how long you will stay and if you will stay in a hotel or with friends or relatives.
কানাডাতে ভিজিট ভিসা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, আমি এগুলো একটু পরে আলোচনা করব। হ্যাঁ, তো এখানে বুঝেছে আপনাকে অবশ্যই এনাফ মানি থাকতে হবে, একদম যে 1 কোটি 2 কোটি 50 লাখ থাকতে হবে তা না। আপনি ঠিক কতদিন থাকবেন, অর্থাৎ আপনি যাওয়ার টিকিট, এয়ার টিকিট কাটবেন এবং আসার যে রিটার্ন যে এয়ার টিকিট কাটবেন, ঠিক কতদিনের ভিতরে আপনি ব্যাক করবেন, আপনাদেরকে অবশ্যই এয়ার টিকিট শো করতে হবে। ঠিক কতদিনের আপনি এখানে থাকার জন্য প্ল্যান করেছেন, সেই প্ল্যান অনুযায়ী আপনি ঠিক যত টাকা লাগে তার চেয়ে কিছু বেশি টাকা আপনার অ্যাকাউন্টে থাকলেই এটা হচ্ছে এনাফ মানি। এখানে আপনার লাখ লাখ টাকা থাকা লাগবে না ভিজিট ভিসার জন্য, ঠিক আছে। এটা মোটামুটি শেষ, এতটুকু ক্লিয়ার হয়ে গেলেন যে আপনার এই 6টা পয়েন্ট যদি আপনারা ফুলফিল আপ করতে পারেন তাহলে আপনি যেতে পারবেন। অর্থাৎ হচ্ছে এখানে স্টুডেন্ট থেকে শুরু করে জোয়ান বুড়া সবাই বয়স্ক সবাই যেতে পারবে, এখানে কোনো নির্দিষ্ট বয়স উল্লেখ নেই। ইউ মে অলসো নিড এ মেডিকেল এক্সাম অ্যান্ড লেটার অফ ইনভাইটেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেটার অফ ইনভাইটেশন, এখন লেটার অফ ইনভাইটেশন আসলে কার লাগবে এটা কিন্তু অনেকে ক্লিয়ার না জিনিসটা, যা আমরা যদি ভিজিট বেশি যেতে চাই আমরা সবাই জানি যে ইনভাইটেশন লেটার লাগবে, কিন্তু না, আসলে এটা সবার জন্য এই ইনভাইটেশন লেটারটা না, ঠিক আছে। আমি একটু পরে আলোচনা করবো যে কি কি ডকুমেন্ট, সেই ডকুমেন্টের ভিতরে এই জিনিসটা আমি কথা বলবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমার কি ওদের রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টগুলো আমি ফুলফিল আপ করলে খুব সহজেই কানাডাতে চলে যেতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে আমরা কানাডাতে গিয়ে ঠিক কতদিন থাকতে পারবো, এটা জানতে হলে আমরা কোথায় যাব, এটা জানতে হলে আমরা এখানে চলে যাব। হু নিডস এ ভিজিটর ভিসাতে চলে গেলাম, না কোথায় গেল এটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কে কে আবেদন করতে পারবে। মোস্ট ট্রাভেলার্স নিড এ ভিজিটর ভিসা টু ট্রাভেল টু কানাডা, অর্থাৎ হচ্ছে সবাই মোটামুটি আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। আবার এবং যদি কারো যদি ট্রানজিট ভিসা দরকার সেও আবেদন করতে পারবে। ওকে, এখন হাউ লং ইউ ক্যান স্টে, কতদিন থাকতে পারবেন, অর্থাৎ এই ভিজিট ভিসা আপনাকে কতদিনের জন্য দেওয়া হবে এটা খুবই জানা জরুরি। মোস্ট ভিজিটর্স ক্যান স্টে আপ টু 6 মান্থস ইন কানাডা, অর্থাৎ 6 মাসের জন্য আপনাকে ভিজিট ভিসা দেওয়া হবে। তবে বর্ডার সার্ভিস অফিসার যদি মনে করে সেক্ষেত্রে আপনাকে 6 মাসের বেশি অথবা 6 মাসের কম সময় আপনাকে দিতে পারে, ঠিক আছে। অর্থাৎ আপনি 6 মাসে বেশিও থাকতে পারবেন এবং কমও দিতে পারবেন যদি বর্ডার সার্ভিস অফিসার মনে করে, তবে 6 মাসের ভিসা আপনাকে দেওয়া হবে, এটা শিওর। এইগুলো আর পড়ার দরকার নেই। এখন আমরা দেখি, চলুন বন্ধুরা, যে আসলে কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন। আমরা লিস্ট অফ ডকুমেন্টসে চলে যাব। লিস্ট অফ ডকুমেন্টসে আসার পর দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে অনেকভাবেই ভিজিট ভিসা পাওয়া যায় বা ভিজিট ভিসার জন্য আবেদন করা যায়। একটা হচ্ছে টু ভিজিট এ ট্যুরিস্ট, আপনি শুধুমাত্র ঘুরতে যাবেন, আপনি অনেকগুলো কান্ট্রিতে ঘোরা আছে, এখন আপনি কি কানাডাতে ঘুরতে যাবেন, শুধু এর জন্য যাবেন, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। ওকে, আর যদি মনে করেন যে না আমি বিজনেসের জন্য ভিজিটে যাব, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার কোনো রিলেটিভ, আপনার স্পাউস, আপনার ফ্যামিলির কোনো মেম্বার যদি বিদেশে থেকে থাকে, সে আপনাকে ইনভাইট করতেছে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন। তবে যদি আপনি কারো মাধ্যমে যেতে চান, মানে কারো কাছে যেতে চান ভিজিট ঘুরতে, সেক্ষেত্রে কিন্তু তার একটি ইনভাইটেশন লেটার লাগবে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ইনভাইটেশন লেটার সবার জন্য না, ইনভাইটেশন লেটার হচ্ছে শুধুমাত্র যাদের ফ্যামিলি ওই দেশে আছে বা ফ্রেন্ড আছে, যে যার কাছে আপনি যাচ্ছেন, যদি এরকম কেউ থেকে থাকে তাহলে অবশ্যই ইনভাইটেশন লেটার বাধ্যতামূলক, এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। আর যদি না থাকে, আপনি শুধুমাত্র ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ইনভাইটেশন লেটার লাগবে না। কেন লাগবে না আমরা একটু দেখি। টু ভিজিট অ্যাজ এ ট্যুরিস্ট, আমরা এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে কন্টিনিউতে দিলাম, আমরা শুধু ট্যুরিস্টের জন্য যাচ্ছি, সেক্ষেত্রে চলে আসছে গ্যাদার ডকুমেন্ট। আর আমরা দেখি যে কী কী ডকুমেন্ট লাগবে। ওকে, এগুলো পড়ার দরকার নেই। ট্যুরিস্ট কি লাগবে, আইডেন্টিটি ডকুমেন্ট। এখন আইডেন্টিটি ডকুমেন্ট কি, পাসপোর্ট। দেখেন আমাদের জন্য পাসপোর্ট হলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। আইডেন্টিটি ডকুমেন্ট আমাদের পাসপোর্ট হলেই হবে। ওকে, তারপর হচ্ছে কি ইউজ অফ এ রিপ্রেজেন্টেটিভ। ওকে, যদি আপনার পক্ষে, মানে আপনি আবেদন করতেছেন না, আপনার পক্ষে অন্য কেউ আবেদন করতেছে আপনার পক্ষ হয়ে, সেক্ষেত্রে কিন্তু এই IMM 5476 এই ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনার কোনো ফ্যামিলি, যেটা বলেছিলাম, আপনি কোনো ফ্যামিলি মেম্বারের কাছে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে IMM 5645 এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর যদি আপনার সাথে আপনার কি বলে আপনার ছেলে সন্তান ওরা যায়, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি এটা নিয়ে আলোচনা করতেছি না, রিকমেন্ডেড ডকুমেন্টসে চলে যাব। ট্রাভেল হিস্ট্রি। ওকে, এখন ইফ ইউ আর ট্রাভেলার টু কানাডা অর টু আদার কান্ট্রি, যদি আপনি
যেহেতু কানাডা যেতে চাচ্ছেন, তার মানে কি আপনি অনেক বড় লোকের সন্তান বা আপনি অনেক বড় লোক, রিচ ফ্যামিলি, সেক্ষেত্রে আপনার অন্যান্য দেশ ভিজিট করা আছে। অবশ্যই যদি ভিজিট করা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ভিসাগুলো, পূর্বের যে ভিসাগুলো, প্রিভিয়াস কান্ট্রির যে ভিসাগুলো, সেগুলো একটা লিস্ট আকার করে ওদেরকে পাঠাতে হবে। ওকে, তারপর হচ্ছে লিটিনারি, অর্থাৎ হচ্ছে আপনার এয়ার টিকিট লাগবে, কবে যেতে চাচ্ছেন, কবে রিটার্ন করতে চাচ্ছেন। অবশ্যই এগুলো কিন্তু কনফার্ম টিকিট লাগবে, হ্যাঁ, বুক করলে হবে না, কনফার্ম টিকিট লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থাকতে হবে, একদম এটা যেন একদম স্ট্রং হয়, স্টেটমেন্টটা যেন একদম স্ট্রং হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেন একদম স্ট্রং হয়। অর্থাৎ আপনি ঠিক যতদিন থাকবেন ওই ততদিনের হিসাব করে এর চেয়ে বেশি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে রেখে আবেদন করতে হবে এবং সর্বনিম্ন 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, অবশ্যই ভালো একটি অ্যামাউন্ট অ্যাকাউন্টে রাখতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এই ডকুমেন্টগুলো হলে আমরা সবাই কি করতে পারবো, আমরা আবেদন করতে পারবো। অ্যাপ্লাই অনলাইনে এসে আমরা আবেদন করে ফেলবো। যাই হোক, কীভাবে আবেদন করবো সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। এখন কথা হচ্ছে যে আসলে আমাদের এই যে আবেদন করলাম ভিসার জন্য, এখন আসলে ঠিক কতদিনের ভিতরে আমি ভিসাটা পাবো। এখানে দেখতে পাচ্ছেন চেক প্রসেসিং টাইম, আমরা এখানে চলে যাব। চেক প্রসেসিং টাইমে এসে আমরা এখান থেকে কি সিলেক্ট করব, আমরা এখানে টেম্পোরারি রেসিডেন্ট, অর্থাৎ আমরা ভিজিট বা ট্যুরের জন্য যাব। ঠিক আছে, আমরা কিসের জন্য যাব, ভিজিটর ভিসা, আউটসাইড, ফ্রম আউটসাইড কানাডা। তারপর আমরা কোন দেশ থেকে অ্যাপ্লাই করতেছি, আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি। কোথায় গেল বাংলাদেশ, আমার বাংলাদেশ চলে আসলো। গেট প্রসেসিং টাইম দেখতে পাচ্ছেন এখানে 31 দিন, অর্থাৎ 1 মাস সময় লাগে প্রসেসিং হতে ভিসা পাওয়ার জন্য। এখন এই যে 31 দিন, এটা আসলে ঠিক কখন থেকে 31 দিন, এটাও তো আমাদের জানার প্রয়োজন, তাই না? তো আমরা এটাতে দিলাম, লেখা আছে দেখতে পাচ্ছেন, দিস প্রসেসিং টাইম টেলস ইউ হাউ লং ইট টুক আস টু প্রসেস মোস্ট কমপ্লিট অ্যাপ্লিকেশন ইন দ্য পাস্ট। অর্থাৎ হচ্ছে আপনার ঠিক অ্যাপ্লিকেশন, মানে এটা বুঝেছে যে আপনি অ্যাপ্লিকেশন হওয়ার ঠিক কতদিনের ভিতরে আপনি ভিসা পাবেন। ইট ডাজ নট ইনক্লুড, এই যে 31 দিন এর ভিতরে ইনক্লুড নাই, কি ইনক্লুড নাই, যে আপনি যে ভিসা করেছেন বা ভিসার আবেদন করার জন্য যে সব কিছু রেডি করতেছেন, বায়োমেট্রিক দিবেন, এই সব সময়গুলো কিন্তু এখানে উল্লেখ নেই। অর্থাৎ হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে বায়োমেট্রিকের পরে ভিসা আবেদন ফাইনালি একদম ফুল কমপ্লিট করার পরে যখন আবেদন করবেন তখন থেকে 31 দিন। ঠিক আছে, দ্যাট টাইমস ইউ নিড টু গিভ ইউর বায়োমেট্রিক, অর্থাৎ হচ্ছে আপনার বায়োমেট্রিক এখানে ইনক্লুড নাই। ওকে, এইগুলো পড়া দরকার নেই। তার মানে হচ্ছে আপনি ফাইনাল এখানে কি লেখা আছে দেখি তো, লেখা আছে স্টার্ট দ্য ডেট উই রিসিভ ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন। অর্থাৎ বলছে যে আপনি কমপ্লিট অ্যাপ্লিকেশন ওদের কাছে পাঠানোর পরেই এই 31 দিন ওরা কাউন্ট করবে। ওকে, এখানে আবার বলা আছে ইউর অ্যাপ্লিকেশন মে বি ডিলেইড, আপনার এটা দেরি হতে পারে আর রিটার্নও হতে পারে যদি ইনকমপ্লিট থাকে। অর্থাৎ হচ্ছে যদি মনে করেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনে 2 মাস 3 মাস হয়ে গেছে এখনও কোনো রেসপন্স পান নাই, তার মানে বোঝা যাবে বা বুঝতে হবে আপনাদেরকে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয় না, ইনকমপ্লিট। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করবো আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেছেন। আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।